আমি মোবাইল দেখেছি, ও যে মিছিল করতে অনেক সুন্দর লাগতো। উনি শহীদ হয়েছেন, উনি যে বিচার হোক। হাদি মানুষটা এত ডাউন টু আর্থ। উনি যখন শহীদি মার্চের জন্য প্রথমবারের মতো চট্টগ্রাম আসে, আমরা সকালবেলা শহীদ ওয়াসিমের বাসায় যাচ্ছিলাম, গ্রামের বাড়িতে পেকুয়া। ওখানে যাওয়ার পথে আমরা একটা হোটেলে দাঁড়াইছি, তো বললাম যে সকালে কি খাওয়া যায়। উনি বলে যে ডাল ভাতের বেশি কিছু আমি খাবো না। এই যে একটা মানুষ এত সিম্পল। আপনি দেখেন, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিল, বিভিন্ন জনের নামে বিভিন্ন ইস্যুতে দাগ লেগে আছে, কারো টাকা পয়সা, কারো বিপ্লবের সাথে যে গাদ্দারি করা সেই ইস্যু। কিন্তু হাদির সাথে আসলে সিঙ্গেল কোনো এলিগেশন নাই। এরকম যেমন পিওর মনের মানুষকে মেরে ফেলা হলো, মারার পরে এখন এই যে সরকার একটা গাফলতি দেখাচ্ছে, এটা স্পষ্ট গাফলতি। দেখেন, আপনি প্রথম আলো অফিসে কারা হামলা করছে, সব কিছু খুঁজে বের করা যদি যায় 2 দিনের মধ্যে, তাহলে হাদি হত্যার সাথে যারা জড়িত তারা কোথায় আছে সেটা বের করা কোনো বড় বিষয় না। আর একটা রাষ্ট্র যদি সাধারণ একজন খুনিকে ধরতে না পারে, ভারতে পালাই গেছে বলে, দেখেন মিডিয়া বললো ভারতে পালাই গেছে, আবার প্রশাসন থেকে বলা হলো না সে বাংলাদেশে আছে। আমরা কোনটা বিশ্বাস করব? আবার এক এক উপদেষ্টার কথা এক এক রকম। আমি বলতে চাই যে সরকার মানে তো একটা অবকাঠামো, তাহলে একটা অবকাঠামোর এতগুলো ভিন্ন মতামত কেন? বক্তব্য তো একটা আসা উচিত। এবং ডিএমপি কমিশনের যে 7 দিনের মধ্যে চার্জশিট দিয়ে বলছে, চার্জশিট আসলে ফর্মালিটিস। হাসিনাও তো জুলাই হত্যা কোনো চার্জশিটে আছে, হাসিনা তো নাই। চার্জশিট করে আমি কী করবো? হাদির হত্যাকারীকে লাগবে আমার, ওর বিচার করবো। চার্জশিটের ফর্মালিটিস আমার দরকার নেই। তো বিচারটা নিশ্চিত করলে আমরা উঠে যাব। এবং যতদিন পর্যন্ত বিচার নিশ্চিত করতেছে না, ততদিন পর্যন্ত আর কেউ থাকুক বা না থাকুক, ইনকিলাব মঞ্চের যারা কর্মী আছে তারা মাটি কামড়া ধরে হলে থাকবে, বিচার নিশ্চিত করবে। এটা আসলে আমাদের আর সারা বাংলাদেশে যে কর্মসূচি, প্রতিটা কর্মসূচি ইনকিলাব মঞ্চ কর্তৃক ডাকা, এবং ইনকিলাব মঞ্চ যেভাবে বলতেছে পুরো বাংলাদেশের কর্মসূচিগুলো আমরা এভাবে পালন করি। আমরা 24-এর যে বিপ্লব পরবর্তীতে যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, এখানে এই উপদেষ্টা প্যানেলের মধ্যে হ্যারাম ছাড়া কিছু উপদেষ্টা বসে আছে, যাদের তো একে হ্যারাম নাই, দ্বিতীয়ত লজ্জা শরম নাই। জনগণ তাদেরকে বলতেছে নেমে যাওয়ার জন্য, তাদের এইটুকু লজ্জা শরম না থাকার কারণে তারা এখনো পর্যন্ত নামতেছে না। সো আমাদের যে 24-এর বিপ্লব, এটা সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা এখন এসে মনে করতেছি যে এই বিপ্লবটা পরিপূর্ণ হয় না। যদি পরিপূর্ণ হইতো তাহলে এই বিপ্লবের যে বিপ্লবীরা যে বিপ্লব ঘটাইছে, সেই বিপ্লবীরা কখনো আত্মত্যাগ ঘটানোর কথা না, কখনো কবরে যাওয়ার কথা না। এবং সবচেয়ে লজ্জাজনক বিষয়, খুনি বাংলাদেশে খুন করে ভারতে পালাইছে। সো ইন্টারিম গভর্নমেন্ট এখনো খুনিকে বাংলাদেশে আনতে পারে নাই, আইনের সম্মুখীন আনতে পারে নাই। এবং আরও সবচেয়ে লজ্জাজনক বিষয়, তফসিল ঘোষণা হওয়ার পরে কিন্তু একজন স্বতন্ত্র এমপি প্রার্থী ছিল হাদি ভাই, যিনি ইনসাফের জন্য কথা বলছে, যিনি ন্যায়ের জন্য কথা বলছে, যিনি ভারতের আধিপত্যবাদ বিরোধী কথা বলছে। এবং আমরা গত 17 বছর ধরে বাংলাদেশের সর্বস্তরের সকল জনগণ যেটা ধারণা করতাম, এই দেশ অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন হয়ে পরিচালিত হইতো। এই দেশের দিল্লির এজেন্ডা হইতো, পিন্ডির এজেন্ডা বাস্তবায়ন হইতো, ভারতের আধিপত্য বাস্তবায়ন হইতো। সো আমরা 24-এর অভ্যুত্থানের পরবর্তীতে, বিপ্লবের পরবর্তীতে আমরা চেয়েছি এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে স্বাধীনভাবে গড়ে তুলবে, স্বাধীনভাবে পরিচালিত হবে। কিন্তু দুঃখের বিষয় 2025 সালে এসেও আমরা দেখতে পাই সাধারণ জনগণ এই দেশে এখনও অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। এই বাংলাদেশ কিন্তু জিম্মি হয়ে আছে আর কি। সো হাদি ভাই আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে অসম্পূর্ণ বিপ্লব, আমরা হাদি ভাইয়ের এই অসম্পূর্ণ বিপ্লবের যে সুযোগ, এটা আমরা সাধারণ জনগণ নিতে চাই এবং আমরা বিপ্লবটাকে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে চাই।